নমস্কার, বাংলা স্ফিয়ারের রাত্রির 11টার ভিডিওয়ে আপনাদের সকলকে ফের স্বাগত জানাচ্ছি। ভোটের পাল্লা সাঙ্গ হয়েছে, আদর্শ আচরণ ভিডিও এখন আর বলবৎ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে তার আসনে ফিরে গেছেন। ফিরে গিয়েই তিনি রণমূর্তি ধারণ করেছেন। একদিকে যেমন তিনি দলের ভিতরে যারা তৃণমূলের প্রার্থীদের বিরুদ্ধে সাবোটাজ করেছে বলে তার মনে হয়েছে বা খবর আছে তার কাছে, তাদেরকে যেমন প্রচণ্ড কড়া ধমক দিয়েছেন, যেমন মন্ত্রী মলয় ঘটককে পরিষ্কার তিনি বাকিদের সামনে মলয়কে বলেছেন, এত চেষ্টা করেও শত্রুঘ্ন সিনহাকে জেতাতে পারলে না। এর চেয়ে বড় রেপ্রিমান্ড দলনেত্রী একজন তাঁরই ক্যাবিনেটের পূর্ণমন্ত্রীর বিরুদ্ধে আর কিভাবে করতে পারেন। কিন্তু গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকা এক বৈঠকে তিনি ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছেন তাঁরই অধীনস্থ নৌকরশাহীকে। সেখানে মন্ত্রীরাও উপস্থিত ছিলেন, কিন্তু তাদের কার্যত কোনো ভূমিকা ছিল না নীরব শ্রোতা হয়ে দেখা ছাড়া। অবশ্য কোনো বৈঠকেই মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বাকিদের কথাবার্তা বলার কোনো সুযোগ তেমন একটা হয় না। আর এই বৈঠকটা তো বিশেষভাবে মুখ্যমন্ত্রী নিজে ডেকেছিলেন। অবাধ্য বা দু নৌকোয় পা দিয়ে চলা তার অফিসারদের একটু সবক শেখানোর জন্য। সবচেয়ে বেশি গালমন্দ খেয়েছেন আমাদের রাজ্যের শিক্ষা সচিব মনীষ জৈন। আপনাদের স্মরণে থাকতে পারে, শিক্ষা সংক্রান্ত দুর্নীতিতে মনীষ জৈনকে তদন্তকারী সংস্থারা এর আগে বেশ কয়েকবার তলব করেছে। অতএব তারপর থেকেই মিস্টার জৈনের মতিগতি লক্ষণীয়ভাবে বদলে গেছে বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ। মুখ্যমন্ত্রী পরিষ্কার তাকে বলে দিয়েছেন যে দেখুন, এ রাজ্যে কাজ করতে গেলে রাজ্য সরকারের অধীনে যদি কাজ করেন তাহলে একসঙ্গে দু নৌকোয় খবরদার পা দিয়ে চলবেন না। আর এটা মনে করবেন না যে আপনি কি করছেন না করছেন সেটা আমি জানতে পারবো না। মনীষ জৈন পার্থর জমানায় শিক্ষা সচিব ছিলেন, এখনো তিনি শিক্ষা সচিব, এবং তিনি অবশ্যই গোয়েন্দা সংস্থাগুলির রাডারের তলায় আছেন। তার কারণ বহু সাক্ষী, ইডি হোক বা সিবিআই হোক, তাদেরকে ডাকার পরে তারা লিখিতভাবে জানিয়ে এসেছেন যে এই টাকা মনীষ জৈনকে দেওয়া হবে বলে তাদেরকে বলা হয়েছিল। তার মানেই এই নয় যে মনীষ জৈন টাকা নিয়েছেন বা নিতে পারেন বা আদৌ নিয়েছেন। কিন্তু মুশকিল হলো, এই জমানায় আমাদের মুখ্যমন্ত্রী
তার আমলাদের কাছ থেকে, একেবারে তৃণমূল কর্মীদের কাছ থেকে যেটা প্রত্যাশা করেন, তার চেয়েও তদতিরিক্ত আরো যদি কিছু থাকে সেটা তার চাহিদা। সেটাই যে তিনি চাইতে পারেন না, আইএস আইপিএস অফিসারদের কতগুলো সার্ভিস রুল আছে, সেই রুলগুলোকে একেবারে সম্পূর্ণ অমান্য করে তাদের পক্ষে কাজকর্ম করা খুব অসম্ভব। এবং করতে গেলে কি পরিণতি হয়, মুখ্য সচিব থাকাকালীন এখন মুখ্যমন্ত্রীর এক উপদেষ্টা সেটা তো টের পেয়েছিলেন, প্রধানমন্ত্রীর মিটিং ছেড়ে মুখ্যমন্ত্রীর পিছু পিছু চলে যাওয়ার ফলে তাকে নিয়ে এমন টানাপোড়েন শুরু হয়েছিল যে একসময় মনে হচ্ছিল হয়তো তার বিরুদ্ধে শাস্তি হয়ে যাবে। তখন সেই আমলা চাচা আপন প্রাণ বাঁচা করতে কাদের কাদের শরণাপন্ন হয়েছিলেন আমার তা জানা আছে। সেসব কথা মুখ্যমন্ত্রীর জানা আছে কিনা আমার জানা নেই, কিন্তু আমি জানি তিনি সেই সময় আরএসএস নেতাদের শরণাপন্ন হয়েছিলেন। শরণাপন্ন হয়েছিলেন তার সঙ্গে তার প্রাক্তন স্কুলের যোগাযোগের সূত্রে বেলুর মঠ এবং মিশনের সর্বোচ্চ স্তরের কয়েকজনের সঙ্গে। অতএব বিপদে পড়লে তখন যে আনুগত্যের প্রশ্নে অবিচল থাকা যায় না, এই একটি দৃষ্টান্ত থেকেই তো সেটা পরিষ্কার হয়ে গেছে। অথচ তাকেই তো মুখ্যমন্ত্রী তার অবসর যেদিন হলো সেদিনকেই আরো 3 বছরের জন্য নতুন করে নিয়োগ করলেন উপদেষ্টা হিসেবে। নবান্নে এখন উপদেষ্টাদের ছড়াছড়ি, এর কোনো সাংবিধানিক স্যাংশন নেই। এত উপদেষ্টা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কি করেন, এটাও একটা ভেবে দেখার মতো প্রশ্ন। উপদেষ্টাদের মোটা বেতন পান, নিখরচায় নিরাপত্তা পান, সরকারি বাংলোয় থাকতে পারেন, গাড়ি পান, ড্রাইভার পান, আরো 100 রকম সুযোগ সুবিধে যা হল যেগুলো পাওয়া যায় ওই স্তরের অফিসাররা পেয়ে থাকেন, সবকিছুই তাদের অব্যাহত থাকে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে গতকাল কয়েকজন আমলাকে বেছে বেছে টার্গেট করে প্রকাশ্যে গালমন্দ করলেন, তার আচরণেও কি কোনো ধারাবাহিকতা আছে? যেমন একজন বিভাগীয় সচিব, মুখ্যমন্ত্রী জানতে পেরেছেন তিনি ঘন ঘন দিল্লিতে যান, এই হলো তার অপরাধ। গতকাল মুখ্যমন্ত্রী সেই সচিবকে বলেছেন, আপনি এক কাজ করুন না, আপনি দিল্লিতেই থেকে যান, কষ্ট করে আর কলকাতায় আসেন কেন? এর চেয়ে কস্টিক রিমার্ক আর কিছু হতে পারে? আরেকজন সচিব, যিনি পাদপ্রদীপের তলাতেই নেই,
কখনো কোনো অবস্থায় আপনারা তার নাম শুনতে পারবেন না। তাকেও মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপির একজন বিশেষ নেতার নাম করে যে ওর সঙ্গে বেশি যোগাযোগ রাখবেন না। তার মানে একদিকে আদালত বুঝিয়ে দিচ্ছে তারা নজরদারি চালাচ্ছে তদন্ত সংস্থার উপর, অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন যেসব কথা বলছেন সেটা তো একটা সার্ভেইলেন্স স্টেটের পরিচয় বহন করে। অর্থাৎ তার অধস্তন নৌকরশাহীর কাউকে তিনি বিশ্বাস করেন না। সেই জন্য তাদের প্রত্যেকের উপরেই তিনি নজরদারি চালান। অন্যথায় যেসব মন্তব্য গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তার বৈঠকে করেছেন সেগুলো তার জানারই কথা নয়। এমনকি রাজীব কুমারও গতকাল ওই বৈঠকে আইটি মিনিস্ট্রির কোনো কাজকর্ম নিয়ে মৃদুভাবে ভর্ৎসিত হয়েছেন। তো এইরকম একটা আবহে পশ্চিমবঙ্গে যখন আমলাদের কাজ করতে হচ্ছে এবং মুখ্যমন্ত্রী খুব বুক বাজিয়ে বলেছেন, আপনারা জানেন না আমার কাছে খবর দেওয়ার কত লোক আছে, আপনারা জানেন বিজেপির কতজন নেতার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে, এবং তার যোগাযোগের পরিধি কতটা বিস্তৃত সেটা বোঝাতে তিনি প্রয়াত জ্যোতি বসুর প্রসঙ্গও টেনেছেন। টেনে বলেছেন জ্যোতিবাবু মাঝে মাঝেই কলকাতার তাজ বেঙ্গল হোটেলে নৈশভোজ খেতে যেতেন। সেখানে যারা তাকে আপ্যায়ন করতেন তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কি কথা হতো সব তিনি জানতে পারতেন, কেননা যে বেয়ারা বা হোটেলের কর্মচারী ওই টেবিলে খাবার সার্ভ করছে তিনিই সব কথা দিদিকে বলে দিতেন। এই দৃষ্টান্ত তুলে মমতা শুনিয়ে দিয়েছেন যে আপনারা আমার সঙ্গে থাকতে না পারেন কিন্তু গরিব মানুষ এখনো আমার সঙ্গে আছে, এটা মনে রাখবেন। আর কিভাবে একটা প্রশাসনিক কাঠামো শাসকের হাতের পুতুল হয়ে উঠতে পারে আমি তো তার কোনো ব্যাখ্যাই খুঁজে পাই না। নির্বাচনের পর নির্বাচনে এ রাজ্যে বিডিও, এসডিও, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিপিও, এসপি, ডিআইজি প্রত্যেকের ভূমিকা যদি আতশ কাচের নিচে ফেলা যায় তাহলে দেখা যাবে যে তারা কিন্তু যে যার অফিসিয়াল ডিউটি পালন করেছেন তৃণমূল কংগ্রেসের স্বার্থ রক্ষা করতেই। কেউ একেবারে নির্লজ্জের মতো করেছেন, কেউ কিছুটা রেখে রেখে। তাদের মধ্যে সামান্য কয়েকজনকে নির্বাচন কমিশন সাময়িকভাবে অন্যত্র সরিয়ে দিয়েছিল, সকলকে তো সরায়নি। ইনফ্যাক্ট বেশিরভাগ
ট্রোজান হর্সের সন্ধান নির্বাচন কমিশনের কাছে ছিলই না। নইলে এ রাজ্যের কয়েকটি কেন্দ্রে বুথের পর বুথে যে ঘটনা ঘটেছে, প্রিজাইডিং অফিসারদের এক্সপ্লিসিট কন্নাইভান্স ছাড়া সেগুলো অসম্ভব ছিল। আর এই প্রিজাইডিং অফিসার্স কারা? এদের ওভারওয়েলমিং মেজরিটি তো সরকারি কর্মচারী, নয় শিক্ষক, নয় অধ্যাপক, অর্থাৎ রাজ্য সরকারের বেতনভুক। তাতেও খিদে মেটেনি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, আপনারা যদি আরেকটু সক্রিয়ভাবে সাহায্য করতেন তাহলে আমরা আরো 5-6টা আসন বেশি পেতাম। আমাদের নিজেদের হিসেব ছিল 35-36টা পাব, 29টা পেলাম আপনাদের একাংশের অসহযোগিতার কারণে, এবং আপনাদের একাংশ গাছেরও খাচ্ছেন তলারও কুড়োচ্ছেন এই নীতি নিয়ে চলছেন বলে। আমি জানি না এ রাজ্যে যত উচ্চপদস্থ আমলা আছেন তাদের সহ্যের সীমা কিংবা আত্মসম্মানের মাপকাঠিটা কি। এত করেও যদি মন পাওয়া না যায় তাহলে আর কি প্রত্যাশা থাকতে পারে একটি শাসকের? গতকালের ঘটনাবলী যখন শুনছিলাম তখন এই প্রশ্নটি আমার মনে বারে বারে উকে দিচ্ছিল, যার কোনো জবাব সত্যি কথা বলতে কি আমার কাছে নেই। শুভরাত্রি, নমস্কার।